আসসালামু আলাইকুম। সকাল ৭টা। আজ রোববার ৩০শে জ্যৈষ্ঠ, পহেলা জিলকত, ১৩ই জুন। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। বিশ্বের অন্যান্য স্থানের মতো যথাযোগ্য মর্যাদায় দেশে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত। জাতীয় সংসদের ৩টি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত। ক্ষমতা পাগল বিএনপি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বলে প্রচার করছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। করোনা প্রতিরোধে আগামী ৩০শে জুন পর্যন্ত বাড়ল দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। করোনার কারণে এবছর শুধুমাত্র সৌদিতে অবস্থানরতরাই পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন, জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে গ্রামবাসীদের উপর বন্দুকধারীদের হামলায় অন্তত ৫৩ জন নিহত। এবং গতরাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ইউরো কাপ ২০২০ ফুটবলে ইতালি, ফিনল্যান্ড ও বেলজিয়ামের নিজ নিজ খেলায় জয়লাভ। ওয়েলস ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র। শিরোনাম শুনলেন। বাঙালি বীরের জাতি। ১৯৭১ সালে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনা ভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। আমরা সকলের প্রচেষ্টা এই যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ। এবার বিস্তারিত। বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে গতকাল বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে মুজিববর্ষের আহ্বান, শিশু শ্রমের অবসান। এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এবং ইউনিসেফ সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়ন ও প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উন্নয়ন ও সুরক্ষার বিভিন্ন কার্যক্রমের সাথে জাতীয় শিশুশ্রম নিরসন নীতি ২০১০, শিশু আইন ২০১৩ এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ প্রণয়ন সহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। ৮টি খাতকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। সরকারের শিশু বান্ধব নীতির কারণে বর্তমানে শিশুশ্রম অনেকটাই কমে এসেছে। শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহের পরিবর্তে এসব শিশু ব্যস্ত এখন নিজেদের ভবিষ্যৎ বিনির্মাণে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। শিশুশ্রম নিরসনে বর্তমান সরকার যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। SDGর লক্ষ্যমাত্রা অর্জনে ২০২৫ সালের মধ্যে দেশকে সকল ধরনের শিশুশ্রম থেকে মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ কাজ করছে। এছাড়া গৃহকর্মে নিয়োজিত শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ প্রণয়ন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিশুশ্রম নিরসনে বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটিগুলোর সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ৩৮ ধরনের কাজ চিহ্নিত করে তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলমান রয়েছে। ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত শিশুদের প্রত্যাহার করে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রদান সহ নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে বর্তমান সরকার। বাংলাদেশ বেতারকে দেয়া একান্ত সাক্ষাৎকারে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এই প্রসঙ্গে বলেন, আমরা এই ঝরে পড়া শিশুদের আমাদের প্রকল্পের মধ্য দিয়ে প্রথমে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ২ বছর আর ৬ মাস হলো তাদের দক্ষতা অর্জন, হাতে কলমে কোনো কাজে শিক্ষা দেওয়া, তাতে কিন্তু 18 বছর পূর্ণ হয়ে যায়। এরপরে যদি নিজে একটা যে কোনো ট্রেডে সে ট্রেনিং নিয়ে বেরোয় যায়, হয় সে চাকরিতে যাবে, আর নচেত সে নিজেই তার ট্রেডের সে শিক্ষা নেয়, সেই ট্রেডে সে নিজে একটা প্রতিষ্ঠান খুলে কর্মসংস্থান যে ব্যাংক খুলেছেন, ১ লাখ টাকা বিনা জামানতে ১ লাখ টাকা ঋণ নিয়ে সে ওই প্রতিষ্ঠান চালাইতে পারে। প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান শিশুশ্রম নিরসনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, শিশুশ্রম বন্ধের পাশাপাশি বঙ্গবন্ধু মেহনতি মানুষের
কল্যাণে নানা কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু স্বাধীনতার পর শ্রমিকদের লেবার ল করে দিচ্ছেন, যুদ্ধ বিধ্বস্ত দেশে শ্রমিকদের মজুরি দিচ্ছেন, জাতীয় মজুরি কাঠামো ঘোষণা করছেন এবং তিনি জোট নিরপেক্ষ সম্মেলনে যে তিনি কি বলছেন, পৃথিবী দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের, এবং ওনার মৃত্যুর তাকে যারা হত্যা করেছে এই কথাও কিন্তু সেই মৃত্যুর একটা কারণ, হত্যার একটা কারণ। এদিকে 12 জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম তথা শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে তাঁর সরকার বদ্ধপরিকর। মহসিন কবির, বাংলাদেশ বেতার। জাতীয় সংসদের উপনির্বাচনে ঢাকা 14 আসনে আগা খান মিন্টু, সিলেট 3 আসনে হাবিবুর রহমান এবং কুমিল্লা 5 আসনে আবুল হাশেম খানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভায় এই মনোনয়ন দেয়া হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভায় সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন। ঢাকা 14, সিলেট 3 ও কুমিল্লা 5 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্যদের মৃত্যুতে আসনগুলো শূন্য হয়। উল্লেখ্য, 11 মার্চ সিলেট 3 আসনের এমপি মাহমুদুস সামাদ, 4 এপ্রিল ঢাকা 14 আসনের এমপি আসলামুল হক এবং 14 এপ্রিল কুমিল্লা 5 আসনের এমপি আব্দুল মতিন খসরু মৃত্যুবরণ করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতা পাগল বিএনপি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বলে প্রচার করছে। তিনি গতকাল তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই সরকারের লক্ষ্য, কিন্তু বিএনপি একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা করছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি বরাবরই সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক। বিএনপি বরাবরই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক। তারা যতই অস্বীকার করুক, সাম্প্রদায়িক অপশক্তির তোষণ নীতি থেকে তারা বেরোতে পারছে না। আমরা বিএনপিকে বলতে চাই, সরকার নয়, বিএনপি দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারাই দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি করোনার কারণে আগামী 30 জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে ইবতেদায়ী ও কওমি মাদ্রাসাগুলোর ছুটিও 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা MA খায়ের গতকাল ঢাকায় এ তথ্য জানান। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় এবং কোনো কোনো অঞ্চলে আংশিকভাবে কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তায় কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সাথে পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশি শ্রমিকরা দেশে কোয়ারেন্টাইন শেষ করে সৌদি আরবে গেলে সেখানে কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দিতে সৌদি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড AK আব্দুল মোমেন। তিনি গতকাল সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে আলাপকালে এই অনুরোধ করেন। বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বস্ত করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার পর 7 দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়। করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশি শ্রমিকদের সৌদি গমনে অনুমতি প্রদানের জন্য সেদেশের সরকারকে ধন্যবাদ জানান ড AK আব্দুল মোমেন। এই সময় ফয়সাল বিন ফারহান আল সৌদ বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রীকে জানান, এবছর করোনার মহামারীর কারণে অন্য দেশ থেকে কোনো ব্যক্তি সৌদি আরবে গিয়ে হজ পালন করার সুযোগ পাবেন না। তবে সৌদিতে অবস্থানরত সৌদি নাগরিকদের পাশাপাশি অন্য দেশের নাগরিকরাও হজ পালনের সুযোগ পাবেন। দেশে করোনা ভাইরাসে আরও 39 জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা 13,071 জনে দাঁড়িয়েছে। গতকাল ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, 24 ঘণ্টায় প্রায় 11,600টি নমুনা পরীক্ষা করে নতুন 1,637 জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 8,24,486 জন।
চীন থেকে কোভিড-19 ভ্যাকসিন কিনতে চুক্তি স্বাক্ষর করেছে সরকার। গতকাল রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এক সভার পর এই তথ্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্প্রতি ভ্যাকসিনের দাম প্রকাশ হয়ে যাওয়ায় কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। অপ্রকাশযোগ্য তথ্যের বিষয়ে আরও সতর্ক থাকতে হবে। নন ডিসক্লোজার যে এগ্রিমেন্টটা আমরা সই করেছিলাম সেখান থেকে একটা শব্দ বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়াতে কত রকমের সমস্যা দাঁড়িয়ে গেছে। কাজে এক দেশ আর এক রাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার যখন সই করে এটাকে অবশ্যই মানতে হবে, না মানলে পরে আমাদেরকে দেশের অনেক ক্ষতি হতে হবে। এই সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রকাশিত গবেষণা প্রতিবেদনের কড়া সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাত নিয়ে সাম্প্রতিক সময়ে টিআইবি একটি রিপোর্ট প্রকাশ করেছে। এটা খুবই দুঃখজনক। তিনি বলেন, করোনা প্রতিরোধে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা বাংলাদেশের প্রশংসা করেছে, কিন্তু টিআইবি করোনা শনাক্ত করতে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এমন মিথ্যা প্রতিবেদন দিয়েছে। অথচ করোনা শনাক্তে সরকার সব ব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্তবর্তী জেলা সহ দেশের বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ বেড়ে চলেছে। সংক্রমণ রোধে লকডাউন সহ জেলা শহরগুলোতে চলছে কঠোর বিধিনিষেধ। সচেতনতা বাড়াতে নেওয়া হচ্ছে কার্যকর বিভিন্ন পদক্ষেপ। চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের কঠোর বিধিনিষেধ চলছে। বাগেরহাট জেলার মংলা পোর্ট পৌরসভা কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে প্রবেশদ্বারে পুলিশ চেকপোস্টের পাশাপাশি উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে মোবাইল কোর্ট পরিচালনা করছে। আগামী বুধবার মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এছাড়া কুষ্টিয়া পৌরসভা গত মধ্যরাত থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। অধিক সংক্রমণের জন্য 7 দিনের জন্য কঠোর বিধিনিষেধের আওতায় নেওয়া হয়েছে কুষ্টিয়া পৌর এলাকাকে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতারের সকাল 7টার সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট betar.gov.bd-তে। এছাড়াও শুনতে পাচ্ছেন বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/bangladeshbetarnews এবং ইউটিউব চ্যানেলে। নিজে সচেতন হন, করোনা সংক্রমণ রোধ করুন। ঘরের বাইরে সবসময় মাস্ক পরিধান করুন। সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুয়ে ফেলুন অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সামাজিক দূরত্ব মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে ঘরেই থাকুন। মনে রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলাই করোনা মহামারী থেকে মুক্তির একমাত্র উপায়। খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের 95তম জন্মদিন উপলক্ষে গতকাল শুভেচ্ছা জানিয়েছেন। পৃথক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপলক্ষে ব্রিটেনের রানীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। তাঁরা রানী এলিজাবেথের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং যুক্তরাজ্যের জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। 2020 সালের এই দিনে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। 1948 সালের 2 এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মোহাম্মদ নাসিম। মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রয়াতের কবরে শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, গরিবদের মাঝে খাবার ও হুইল চেয়ার বিতরণ। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 38,09,000 ছাড়িয়েছে এবং আক্রান্ত হয়েছেন 17,63,00,000-এর বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত 16,02,00,000-এর বেশি মানুষ সুস্থ হয়েছেন। এদিকে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভারতে আজ সকাল পর্যন্ত 3,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা 3,70,000 ছাড়িয়েছে এবং আক্রান্ত হয়েছেন 65,000-এর বেশি মানুষ। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের কাদোয়া, কোয়াটা, মাধুবা, গন্ডা সামু এবং আসকাউয়া গ্রামগুলোর অধিবাসীদের উপর বন্দুকধারীদের হামলায় অন্তত 53 জন নিহত হয়েছেন। হামলাকারীরা গ্রামের বাসিন্দাদের গুলি করে, মাঠে কর্মরত কৃষকদের উপর হামলা চালায় এবং যারা হামলা থেকে বাঁচতে পালাচ্ছিল তাদের পিছু ধাওয়া করে। সাজ্জাদি জোট G7 নিয়ে
নিম্ন আয়ের দেশসমূহের জন্য একটি তাৎপর্যপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকাশ করেছে চীনের $multi-trillion বেষ্টনী সড়ক নির্মাণের পাল্টা ব্যবস্থা হিসাবে এই উদ্যোগ নেওয়া হল। এই উদ্যোগকে নতুন সিল্ক রোড হিসেবে অভিহিত করা হয়েছে। এদিকে G7 নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন তারা উচ্চ মানসম্পন্ন এবং স্বচ্ছ অংশীদারিত্বের প্রস্তাব দেবেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে দুটি যাত্রীবাহী মিনি ভ্যানে পৃথক বোমা হামলায় অন্তত 7 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। পশ্চিম কাবুলের একই সড়কে 2 কিলোমিটারের মধ্যে গাড়ি দুটির উপর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আবারও দেশের খবর। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান বলেছেন সরকার গ্রামীণ জনগণের উন্নয়নে কাজ করছে। তিনি গতকাল জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়ন এবং পোগলদিঘা ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে সমবেত জনতার উদ্দেশ্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন বর্তমান দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার গ্রামীণ জনপদের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিতের মাধ্যমে প্রান্তিক জনপদের অধিবাসীদের অগ্রগতির মূলধারায় সম্পৃক্ত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন জাতির পিতার আজন্ম লালিত স্বপ্ন সোনার বাংলা গড়তে হলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচার সচিব মোহাম্মদ মকবুল হোসেন। পরে তথ্য সম্প্রচার সচিব 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এখন শুনুন কৃষি সংবাদ। চলতি বছর লিচুর আশাতীত ফলন পেয়ে পঞ্চগড় জেলার লিচু চাষিরা বেশ খুশি। জেলার স্থানীয় হাটবাজারগুলোতে এখন দেখা যাচ্ছে রসালো এই ফলের সমারোহ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায় 10 বছর আগে জেলায় বাণিজ্যিকভাবে লিচু চাষ শুরু হয় এবং প্রতি বছরই তা বেড়ে চলেছে। এবছর জেলার 1000 হেক্টরের মতো জমিতে লিচু উৎপাদিত হয়। গত বছর যার পরিমাণ ছিল 850 হেক্টর। খেলার খবর ফুটবল। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ইউরো কাপ 2020 ফুটবল টুর্নামেন্টে ইতালি, ফিনল্যান্ড এবং বেলজিয়াম তাদের নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। ইতালি 3-0 গোলে তুরস্ককে, ফিনল্যান্ড 1-0 গোলে ডেনমার্ককে এবং বেলজিয়াম 3-0 গোলে রাশিয়াকে পরাজিত করে। আজারবাইজানের বাকুতে ওয়ালস ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। এবারে ক্রিকেট। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-20 ক্রিকেট লিগে আজ 6টি খেলা অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল 9টায় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব পার্টেক্স স্পোর্টিং ক্লাবের এবং আবাহনী লিমিটেড প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মোকাবেলা করবে। সাভার বিকেএসপি 2টি ভেন্যুতে লিগের অপর 4টি খেলা অনুষ্ঠিত হবে। বিকেএসপি 3 নম্বর মাঠে সকাল 9টায় লিজেন্ডস অব রূপগঞ্জ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এবং দুপুর 1:30টায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে খেলবে। বিকেএসপি 4 নম্বর ভেন্যুতে সকাল 9টায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ওল্ড ডিওএইচএস এর এবং বেলা 1:30টায় গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলাঘর সমাজ কল্যাণ সমিতির মুখোমুখি হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:10 এবং সূর্য অস্ত যাবে 6:47। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বিশ্বের অন্যান্য স্থানের মতো যথাযোগ্য মর্যাদায় দেশে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত। জাতীয় সংসদের 3টি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত। ক্ষমতাপাগল বিএনপি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বলে প্রচার করছে, মন্তব্য ওবায়দুল কাদেরের।
করোনা প্রতিরোধে আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ল দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। করোনার কারণে এবছর শুধুমাত্র সৌদিতে অবস্থানরতরাই পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন, জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে গ্রামবাসীদের উপর বন্দুকধারীদের হামলায় অন্তত ৫৩ জন নিহত। এবং গতরাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ইউরোকাপ ২০২০ ফুটবলে ইতালি, ফিনল্যান্ড ও বেলজিয়ামের নিজ নিজ খেলায় জয়লাভ। ওয়েলস ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি ১-১ ড্র। বাংলাদেশ বেতারের সকাল ৭টার সংবাদ আরও শুনতে পাবেন আমাদের ওয়েবসাইট বেতার.gov.bd-তে। এছাড়া বার্তা বিভাগের ফেসবুক পেজ facebook.com/বাংলাদেশবেতারনিউজ এবং ইউটিউব চ্যানেলে শুনতে পাবেন প্রচারিত সংবাদ। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।